করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতেই আছো। তো তোমাদের অনেকগুলি ক্লাস একের পর এক চলছে, ক্লাস 10-এর। আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেই চ্যাপ্টারটা হলো কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, কার্বন এবং উহার যৌগ সমূহ। তো তোমরা টিভির ওপারে থেকে যতটুকু পারো সব কিছু তুলে নেবে এবং আমি ক্লাস করার 30 মিনিট পর অর্থাৎ 4:30 থেকে তোমরা যে যার প্রশ্ন সে প্রশ্ন তোমরা করতে পারো। আমি যথাসম্ভব তোমাদের প্রশ্ন উত্তর আমি দিয়ে দেব। তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আমরা প্রথম হলো কার্বন। দেখো সিম্বল অফ কার্বন, সিম্বল অফ কার্বন, কার্বনের চিহ্ন। কার্বনের চিহ্ন কি? সি। এইবার দেখো কার্বনের অ্যাটমিক নাম্বার কত? কার্বনের অ্যাটমিক নাম্বার 6। কার্বনের মাস নাম্বার কত? কার্বনের মাস নাম্বার জেনারেলি 12। তাহলে কার্বনের অ্যাটমিক নাম্বার 6, মাস নাম্বার 12। তাহলে অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু, তোমরা বাংলাটা হলো পরমাণু ক্রমাঙ্ক। তাহলে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক ইকুয়াল টু 6। তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন নাম্বার 6। তাহলে ইলেকট্রন নাম্বার 6 হলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস 2,4। কে সেলে 2, এল সেলে 4, 2,4। তাহলে এই এল বা 4 হলো তার ব্যালেন্স শেল। তার ব্যালেন্স শেল হলো এল শেল বা আউটার মোস্ট শেল। তার ব্যালেন্স ইলেকট্রন কয়টা আছে? ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে? হাউ মেনি ইলেকট্রনস ইন ব্যালেন্স শেল? There are 4 electrons in valence shell. এইবার তার মাস নাম্বার কত আছে? ভর সংখ্যা বা মাস নাম্বার, ভর সংখ্যা বা মাস নাম্বার সমান সমান 12। তাহলে আমরা কার্বন এর সিম্বল কি দেখলাম? সি। তার অ্যাটমিক নাম্বার কি কত দেখলাম আমরা? 6। তার মাস নাম্বার কত দেখলাম আমরা? 12। তার ইলেকট্রন নাম্বার কত? 6। তার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 2, 6। তার ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে? তার ব্যালেন্স শেলে 4টা ইলেকট্রন আছে, তাই তার ব্যালেন্সই কত হবে? তাই তার ব্যালেন্সই হবে 4। তাই সিম্বল অফ কার্বন থেকে আমরা এই জায়গা থেকে আমরা এই ইনফরমেশনগুলি আমরা পেয়ে গেলাম।
এই ইনফরমেশনগুলি পাওয়ার পর দেখো আমরা পরবর্তী কি ইনফরমেশন তোমাদের দিচ্ছি। এইবার আমরা দেখব কার্বনের পরিচয় আমরা পেয়ে গেলাম। কার্বনের পরিচয় পাওয়ার পর কার্বন এন্ড ইটস কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড অফ কার্বন দেখো, কম্পাউন্ড অফ কার্বন, কম্পাউন্ড অফ কার্বনকে দুইটা ভাগে ভাগ করলাম। আমি আবার ক্লাসিফিকেশন করলাম ইনঅর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড, দুই অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড। কম্পাউন্ড অফ কার্বন টু টাইপস, ইনঅর্গানিক কম্পাউন্ড এন্ড অর্গানিক কম্পাউন্ড। এখন দেখো ইনঅর্গানিক কম্পাউন্ড কারা আছে, যেমন আমরা দেখাচ্ছি এইবার দেখো ইনঅর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড মানে অজৈব যৌগ। কারা? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বনিক অ্যাসিড H2CO3, তার নাম কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, and কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। এইগুলি হলো এমন অসংখ্য আছে ইনঅর্গানিক কম্পাউন্ড। আর অর্গানিক কম্পাউন্ড দেখো, অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড তো অসংখ্য, আনলিমিটেড, আনলিমিটেড অসংখ্য অর্গানিক কম্পাউন্ড। আমি কয়েকটা জাস্ট উল্লেখ করছি, যেমন দেখো CH4 মিথেন, C2H6 ইথেন, C3H8 প্রোপেন, C2H5OH ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। তা আমরা দেখলাম কার্বন, দেখলাম অ্যান্ড ইটস কম্পাউন্ড। কার্বনের কম্পাউন্ডকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, ইনঅর্গানিক কম্পাউন্ড আর অর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ড কারা, অর্গানিক কম্পাউন্ড কারা, আমি কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের সামনে প্লেস করলাম। এই যে অর্গানিক কম্পাউন্ড, দেয়ার আর মোর দেন 30 লাখ অর্গানিক কম্পাউন্ড। এটা তোমরা মনে রাখবে, দেয়ার আর more than 30 lakhs organic compound, 30 lakhs organic compounds. এবার can you imagine যে 30 lakhs organic compound, vast and vast. So organic compound মানে বিশাল, organic চ্যাপ্টার বিশাল। তোমরা ক্লাস 11, 12 তারপরে যত বেশি স্টাডি করবে, যত উপরের দিকে যাবে, অর্গানিক কম্পাউন্ড এর সীমা নেই, কোনো নো বাউন্ডারি, নো ফেন্সিং, কোনো বাউন্ডারি নেই অর্গানিক কম্পাউন্ডে, এত বেশি অর্গানিক কম্পাউন্ড। তাহলে এখন আমাদের মনের প্রশ্ন আসলে, কোয়েশ্চন ইজ অ্যারাইজ ইন আওয়ার মাইন্ড দ্যাট হুইচ ওয়ান ইজ inorganic and which one is organic? How will we detect it?
অর্থাৎ ইনঅর্গানিক কম্পাউন্ড এবং অর্গানিক কম্পাউন্ড দুইটাই কার্বন দ্বারা গঠিত। অর্গানিক ইনঅর্গানিক বোথ আর মেড আপ অফ কার্বন। এই কম্পাউন্ডগুলি কার্বন দিয়ে গঠিত। তাহলে আমরা কি করে বুঝবো কোনটা ইনঅর্গানিক এবং কোনটা অর্গানিক? আজকে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস দেব। দেখো আমরা কি করে বুঝবো, আমরা কি করে বুঝবো। দেখো একটা জিনিস বলছি, সেটা হলো ডিটেকশন বা মানে অর্গানিক কম্পাউন্ড কি করে বুঝবো। অর্গানিক কম্পাউন্ড, দেখো অর্গানিক কম্পাউন্ড আমরা কি করে বুঝবো? যদি ইফ দেয়ার আর CC or CH bond, if there are CC or CH bond in the compound, then it is organic, but then it will be organic, কি রকম দেখো। যদি সিসি বন্ধন বা সিএইচ বন্ধন থাকে তাহলে একটা কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড হবে। সাচ এস মিথেন, দেখো মিথেনের স্ট্রাকচার। তাহলে এবার আবার প্রশ্ন লাগলো, স্যার আমরা কি করে স্ট্রাকচার ড্র করব? সব শিখিয়ে দেব, কোনো প্রবলেম নেই, আমরা সব শিখাবো। তো দেখো মিথেন, তাহলে মিথেনের মধ্যে তার নাম মিথেন। তাহলে মিথেনের স্ট্রাকচার দেখে আমরা কি বুঝলাম? দেয়ার আর সিএইচ বন্ড। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো এটা একটা অর্গানিক কম্পাউন্ড। কিন্তু আমি যদি আরেকটা কম্পাউন্ড নিচ্ছি, জাস্ট ইথাইল অ্যালকোহল, এই দেখো ইথাইল অ্যালকোহলের স্ট্রাকচার। ইথাইল অ্যালকোহলের স্ট্রাকচার, তার মধ্যে কি আছে? তার মধ্যে দেখো সিসি বন্ধনও আছে, আবার সিএইচ বন্ধনও আছে। তার দু ধরনের বন্ধন এর মধ্যে বর্তমান। there are two types of bond simultaneously present, CC bond and CH bond। দুই ধরনের বন্ধনে এর মধ্যে বর্তমান প্রেজেন্ট। সো এটা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। সো এটাও অর্গানিক কম্পাউন্ড। এইবার যদি আমি এই কম্পাউন্ডটা আঁকি, স্ট্রাকচার দেখো, কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড, তার নাম কার্বনিক অ্যাসিড। তার স্ট্রাকচার দেখো, COH, COH ডাবল বন্ড O। তো কার্বনিক অ্যাসিডের স্ট্রাকচার দেখো, কার্বনও আছে হাইড্রোজেনও আছে। আগে যেমন কার্বনও আছে হাইড্রোজেন আছে, কার্বন আছে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সব আছে। তাহলে এখানে কার্বনও আছে হাইড্রোজেনও আছে, কিন্তু কি নেই? তার মধ্যে নাইদার সিএইচ বন্ড নর সিসি বন্ড। সিএইচ বন্ধনও নেই, সিসি বন্ধনও নেই। তাহলে নাইদার CH bond nor CC bond। তাহলে CH বন্ধনও নেই, CC বন্ধনও নেই, তাই এটা কি হবে না? It is not organic compound, it is not organic
compound. It is not organic compound. তার মানে এটা একটা inorganic compound. তাহলে আমরা যে স্ট্রাকচার জানি, if we know the structure of the compound, then easily we can tell which one is organic or which one is inorganic. I think it is clear to us. আমাদের সবার এটা বুঝতে পেরেছি। তার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে রাখো, আমাকে প্রশ্ন করবে তোমরা আধা ঘন্টা বাদে, 30 মিনিটস বাদে। নেক্সট, এইবার প্রশ্ন দেখো, এইবার যে টপিকটা আমরা পড়াবো সেটা হলো তোমরা জানো কম্পাউন্ডকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। কম্পাউন্ড কে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। অনেকগুলি ক্লাসিফিকেশন আছে, আমি জাস্ট দুইটা মেইন ক্লাসিফিকেশন আমি উল্লেখ করছি। ক্লাসিফিকেশন অফ কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ড, তড়িৎ-যুজি যৌগ আর সমযোজী যৌগ। তড়িৎ-যুজি যৌগ আর সমযোজী যৌগ। তো এই জায়গায় আজকের টপিক যেহেতু আমাদের কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, তো অর্গানিক কম্পাউন্ড, কার্বনের বেশিরভাগ যৌগই অর্গানিক কম্পাউন্ড। যেহেতু কার্বনের বেশিরভাগ যৌগই অর্গানিক কম্পাউন্ড, সিন্স most of the compound of carbon are organic, hence they are covalent. কার্বনের বেশিরভাগ যৌগই কিন্তু কোভ্যালেন্ট হবে। তো আয়নিক কম্পাউন্ড এবং কোভ্যালেন্ট কম্পাউন্ডের হালকা আইডিয়া আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে আমি স্ট্রাকচার ড্র করা তোমাদের শেখাচ্ছি। একটু দেখো, আয়নিক কম্পাউন্ড কখন হবে? আয়নিক কম্পাউন্ড যখন মেটাল প্লাস নন মেটাল মিলে কম্পাউন্ড ফর্ম করবে, such as সোডিয়াম ক্লোরাইড। আমি জানি তোমরা সবাই রেডি আছো উত্তর করার জন্য, অ্যাকচুয়ালি তাই। সোডিয়াম মেটাল, ক্লোরিন নন মেটাল। ক্যালসিয়াম সালফেট, calcium metal, sulfate, negatively charged radical. Calcium oxide, calcium metal, oxygen non-metal. Aluminium fluoride, aluminium metal, fluorine non-metal. তাহলে আমরা মেটাল নন মেটাল আইডেন্টিফাই করতে পারি তার প্রিভিয়াস চ্যাপ্টারে, অর্থাৎ কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড। এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টার ছিল মেটাল অ্যান্ড নন মেটাল। তোমরা আশা করি সবাই মেটাল অ্যান্ড নন মেটাল চ্যাপ্টারটা তোমরা সবাই পড়েছো। তো ওইখান থেকে তোমরা কোনটা মেটাল কোনটা নন মেটাল এইগুলি সহজে তোমরা আইডেন্টিফাই করতে পারো। তাই আয়নিক কম্পাউন্ড ডিটেক্ট করতে বা আয়নিক কম্পাউন্ড
আইডেন্টিফাই করতে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। মেটাল নন মেটাল থাকলে আয়নিক কম্পাউন্ড হবে। এইবার দেখো কোভ্যালেন্ট কম্পাউন্ড কি করে বুঝবো? কোভ্যালেন্ট কম্পাউন্ড কি করে বুঝবো? দেখো কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড, কম্পাউন্ডকে শর্ট ফর্মে এইভাবে লিখে, কোভ্যালেন্ট কম্পাউন্ড নন মেটাল প্লাস নন মেটাল মিলে যে কম্পাউন্ড হবে, নন মেটাল প্লাস নন মেটাল মিলে যে কম্পাউন্ড হবে তাকেই বলা হবে কোভ্যালেন্ট কম্পাউন্ড। সাচ এস, দেখো মিথেন কার্বন নন মেটাল, সবাই জানো, হাইড্রোজেন নন মেটাল। আমি লিখলাম ইথাইল অ্যালকোহল, দেখো এখানে সবগুলি অ্যাটম কি আছে? নন মেটাল, কার্বন নন মেটাল, হাইড্রোজেন নন মেটাল, অক্সিজেন নন মেটাল, সবাই নন মেটাল, তাই এগুলি কোভ্যালেন্ট কম্পাউন্ড। যেমন তোমরা পড়েছ অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড CH3 COOH, তারা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে যদি নন মেটাল হয়, আমরা নন মেটালগুলিকে আইডেন্টিফাই করতে পারি। তাই নন মেটালগুলি যদি হয় তাহলে কি হবে? কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে যে বন্ড থাকবে, বন্ড মানে হোয়াট ইজ বন্ড? তাহলে আমি আগে বন্ড বুঝাই। আয়নিক কম্পাউন্ড শিখলাম, কোভ্যালেন্ট কম্পাউন্ড শিখলাম, এবার আমরা শিখব বন্ড। বন্ড, হোয়াট ইজ বন্ড? একদম সহজ করে শিখে দেখো, হোয়াট ইজ বন্ড? বন্ধন কি? বন্ড আর নাথিং বাট দ্য অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণ বল। বন্ধন মানে আকর্ষণ বল। বন্ড আর নাথিং বাট দ্য অ্যাট্রাকশন ফোর্স, আর নাথিং বাট দ্য অ্যাট্রাকশন ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স। অর্থাৎ বন্ধন হলো আকর্ষণ বল ছাড়া আর কিছুই নয়। বন্ধন মানেই আকর্ষণ বল। বন্ধন মানে আকর্ষণ বল, আকর্ষণ বল। তাহলে আয়নিক কম্পাউন্ড, তার মানে এই দুটার মধ্যে আকর্ষণ বল থাকবে মাস্ট। আকর্ষণ বল ছাড়া কোনো কিছু থাকতে পারবে না। ঠিক কার্বন এবং হাইড্রোজেন, এখানেও আকর্ষণ বল থাকবে। তাহলে ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম যে আয়নিক কম্পাউন্ড, কম্পাউন্ড মানে পরমাণু বা অণু যাই থাকুক তাদের মধ্যে অবশ্যই আকর্ষণ বল থাকবে। তো আয়নিক কম্পাউন্ডের বেলায় যে বন্ড থাকবে তাকে বলা হবে আয়নিক বন্ড। এবার আমরা দেখি, আমরা একটু দিয়ে যাই, তাহলে সহজে আমরা শিখে গেলাম হোয়াট ইজ বন্ড। বন্ড আমাদের একদম সহজ হয়ে গেল। বন্ড ইজ নাথিং বাট দ্য অ্যাট্রাকশন ফোর্স। বন্ধন মানে আকর্ষণ বল। আমরা আরো সহজ করে বলি, দেখো মার সঙ্গে ছেলের বন্ধন, এই বন্ড মানে অ্যাট্রাকশন ফোর্স। তাহলে মা এবং ছেলের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তোমরা এটা বুঝতে পারছো আশা করি। তাই বন্ধন মানে আকর্ষণ বল। এইবার দেখো আয়নিক কম্পাউন্ডে থাকবে আয়নিক বন্ড। তাহলে বন্ড কত প্রকার এবার আমরা দেখি। টাইপ অফ বন্ড, টাইপ অফ বন্ড, টাইপ অফ বন্ড দেখো, আয়নিক বন্ড, 2 কোভ্যালেন্ট বন্ড, 1 আয়নিক বন্ড, 2 কোভ্যালেন্ট বন্ড। এইবার দেখো আয়নিক কম্পাউন্ডের যে বন্ড থাকবে আয়নিক বন্ড। আমরা দেখছি এবার আয়নিক বন্ড। দেখো একটু
এইবার দেখো আয়নিক বন্ড আমি করছি, দেখো কি করা হয়। আয়নিক বন্ড আমি বোঝাচ্ছি এখন, দেখো ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড বুঝাচ্ছি এখন, লক্ষ্য করো ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি করে ফর্ম হয় এটা আমি এখন তোমাদের কাছে এক্সপ্লেইন করব। তো সোডিয়াম তার অ্যাটমিক নাম্বার সবাই জানো 11,2,8,1 এবং ক্লোরিন তার অ্যাটমিক নাম্বার 17,2,8,7। এইবার কি করে দেখো, সব অ্যাটম কি চায়, সব অ্যাটম চায় অক্টেট ফুলফিল করতে, সব অ্যাটম চায় অক্টেট ফুলফিল করতে। সোডিয়াম কি করবে দেখো, খুব সুন্দর জিনিস। সোডিয়াম কি করে অক্টেট ফুলফিল করবে, সে একটা ইলেকট্রন বর্জন করবে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করছে, দেখো সোডিয়াম ইলেকট্রন লুজ করবে, লুজ করে সোডিয়াম ক্যাটায়ন হবে। তো যখন সোডিয়াম অ্যাটম ছিল তখন তার কনফিগারেশন ছিল 2,8,1। যখন সোডিয়াম প্লাস হয়ে গেল তখন তার কনফিগারেশন হয়ে গেল 2,8। তার মানে কি এই 8 সে স্টেবল হয়ে গেল। তাহলে আয়ন স্টেবল, অ্যাটম আনস্টেবল। তাহলে সোডিয়াম কেন ইলেকট্রন লুজ করেছে? সোডিয়াম ইলেকট্রন লুজ করেছে টু অ্যাটেইন দ্য স্টেবিলিটি। সে স্টেবিলিটি গেইন করার জন্যই ইলেকট্রন লুজ করেছে। এইবার দেখো ক্লোরিন অ্যাটম, তার অ্যাটমিক নাম্বার ছিল 2,8,7। তাহলে তার পক্ষে তো 7টা ইলেকট্রন লুজ করা ভীষণ টাফ, সে 7টা ইলেকট্রন লুজ করতে পারবে না। তাই সে লুজ করার পরিবর্তে সে কি করবে, একটা ইলেকট্রন গেইন করবে। তাহলে ইনস্টেড অফ লুজিং ইট গেইন 1 ইলেকট্রন and become Cl minus chloride ion, and thus chloride ion becomes stable, and chloride ion becomes stable। এবং তোমরা হয় বুঝতে পেরেছো যে 7টা ইলেকট্রন লুজ করা তার পক্ষে অনেক ডিফিকাল্ট। তাই সে কি করবে, 7টা ইলেকট্রন লুজ না করে তার চেয়ে একটা ইলেকট্রন সে গেইন করে সে অক্টেট ফুলফিল করে নেবে, ফলে Cl মাইনাসটাও স্টেবল হয়ে গেল। তারপর কি হচ্ছে দেখো আরো মজাদার ঘটনা। এইবার কি হবে, সোডিয়াম ক্যাটায়ন আর ক্লোরাইড অ্যানায়নের মধ্যে দেখো একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, কিন্তু যখন অ্যাটম ছিল চার্জলেস ছিল। সোডিয়াম চার্জলেস, ক্লোরিন চার্জলেস, no attraction, no repulsion between them. But after the formation of cation and anion, there is a strong attractive force between সোডিয়াম ক্যাটায়ন এন্ড ক্লোরাইড আনায়ন। এবার কি হবে দেখো, তাহলে সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড আনায়নের মধ্যে দেখো আমি কি করে লিখছি জাস্ট একটু, এই অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। এই যে অ্যাট্রাকশন ফোর্সটা হবে এটা হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন করে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ইজ ফর্মড, সোডিয়াম ক্লোরাইড ইজ ফর্মড। এইভাবে সোডিয়াম ক্লোরাইড ফর্ম হয়েছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড মলিকুলটার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে এবং তার মধ্যে বন্ড হয়েছে। বন্ড মানে তো অ্যাট্রাকশন ফোর্স, এটা আমরা বুঝালাম। এইবার যদি আমরা ইলেকট্রন ডট স্ট্রাকচার দিয়ে বুঝাই, দেখো ইলেকট্রন ডট স্ট্রাকচার, ইলেকট্রন ডট স্ট্রাকচার যদি আমি দেখাই, তোমরা দেখো নিউক্লিয়াস, সোডিয়ামের নিউক্লিয়াস, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট,
ফার্স্ট অরবিটে দুইটা ইলেকট্রন, একটু আগে আমি করেছি 281 ফার্স্ট অরবিট, দুইটা ইলেকট্রন চলে গেল। সেকেন্ড অরবিটে 8টা ইলেকট্রন, দেখো 1 2 3 4 5 6 7 8। থার্ড অরবিটে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন, থার্ড অরবিটে একটা ইলেকট্রন। এইবার এটা হলো সোডিয়াম অ্যাটম প্লাস ক্লোরিন অ্যাটম। এই যে ক্লোরিন অ্যাটম আঁকা আছে এইখানে, দেখো নিউক্লিয়াস, ফার্স্ট অরবিট দুইটা ইলেকট্রন, সেকেন্ড অরবিট 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। তারপরে হলো এম অরবিট, আউটার মোস্ট অরবিটে কটা আছে ইলেকট্রন? 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এইবার এটা হলো ক্লোরিন অ্যাটম। এইবার সোডিয়াম কি করবে? এই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দিচ্ছে, দেখো একটু আগে কি করে বুঝিয়েছি আর এখন কি করে বোঝাচ্ছি লক্ষ্য করো। দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পর কি হলো দেখো, দিয়ে দেওয়ার পর সোডিয়ামের 3টা অরবিট ছিল, এখন হয়ে যাবে 2টা অরবিট। দেখো ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট, কারণ তার ইলেকট্রন চলে গেছে তাই অরবিট আর আমরা নেব না। এই 2টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, এটা কি হয়ে গেল? সোডিয়াম প্লাস হয়ে গেল, দেখো প্লাস। এইবার দেখো ক্লোরিন মাইনাস, এইবার দ এম অরবিট, আটটা, এটা হয়ে গেল Cl মাইনাস। এইভাবে সোডিয়াম ক্লোরাইড ফর্ম হবে, এইভাবে সোডিয়াম ক্লোরাইড ফর্ম হবে। তাহলে আমরা দেখলাম আয়নিক কম্পাউন্ড কি করে ফর্ম হয়। এবার আমি চলে যাচ্ছি আমাদের মেন, আমাদের যেহেতু চ্যাপ্টারই আজকে কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, আমরা চলে যাচ্ছি কোভ্যালেন্ট কম্পাউন্ড ফরমেশন। এবার হেডিং দাও কোভ্যালেন্ট বন্ড ফরমেশন, কোভ্যালেন্ট কম্পাউন্ড ফরমেশন। দেখো formation of covalent compound, formation of covalent compound। আমি 2-3টা একে দেখাচ্ছি জাস্ট, বাকি সব তোমরা নিজেরা ড্র করবে। যেমন নাইট্রোজেন একটা কোভ্যালেন্ট মলিকুল, মিথেন আমি একটু আগে মেনশন করেছিলাম অর্গানিক কম্পাউন্ড, কার্বনের কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড। ইথিন C2H4 অর্গানিক কম্পাউন্ড এবং কার্বনের কম্পাউন্ড। আমি 3টা ড্র করে তোমাদের দেখাচ্ছি জাস্ট। এইবার দেখো নাইট্রোজেনের ব্যালেন্স শেলে কনফিগারেশন কেতে থাকবে 2টা, এলে থাকবে 5টা। এইবার দেখো নাইট্রোজেন কি করে স্টেবিলিটি গেইন করবে। নাইট্রোজেন নন মেটাল, কারণ তার ব্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে। তার মানে কিন্তু এটা অলওয়েজ ট্রু না যে ব্যালেন্স শেলে 5টা ইলেকট্রন থাকলেই নন মেটাল হবে। জেনারেলি ব্যালেন্স শেলে 4 5 6 7 এই নাম্বারের ইলেকট্রনগুলি যখন থাকবে তখন তারা নন মেটাল হয়। তার মানে এটা অলওয়েজ ট্রু না যে 5 থাকলেই নন মেটাল হবে। বারবার বলছি কিন্তু, কারণ তোমাদের অ্যাসারশন রিজন আসবে। আবারও বলছি, নাইট্রোজেনের ব্যালেন্স শেলে 5টা আছে নন মেটাল, ট্রু, কিন্তু
5 ব্যালেন্স ইলেকট্রন থাকলেই নন মেটাল হবে, it is not always true. Such as bismuth, it has 5 valence electron. দেখো তার কনফিগারেশন 2, 8, 18, 32, 18, 5. K shell, L shell, M shell, N shell, O shell, P shell. কিন্তু বিসমাথের মধ্যে নন মেটালিক ক্যারেক্টার খুবই কম, মেটালিক ক্যারেক্টার খুবই বেশি। বিসমাথের মেটালিক ক্যারেক্টার খুবই বেশি। যেমন আমি যদি নেই টিন, দেখো টিন, যেমন কার্বন, খানিকক্ষণ আগে বলেছিলাম কার্বন 6, 2, 4 আছে নন মেটাল, ব্যালেন্স শেলে 4 আছে নন মেটাল, ঠিক আছে, কিন্তু ব্যালেন্স শেলে 4 থাকলে মেটালও হয়। যেমন দেখো টিন, তার অ্যাটমিক নাম্বার 83 ছিল, তার অ্যাটমিক নাম্বার 50, 2, 8, 18, 18, 4, তাহলে ব্যালেন্স শেলে 4 আছে, তাই সে মেটাল। তাহলে এইটা ট্রু না যে 5 থাকলেই নন মেটাল, 4 থাকলেই নন মেটাল, 4 থাকলে মেটালও হতে পারে, তবে জেনারেলি 5 থাকলে নন মেটাল, বাস দ্যাটস ওকে। আমি কয়েকটা এক্সেপশন আমি তোমাদের বলে দিলাম, এগুলি মনে রাখতে হবে। এইবার দেখো নন মেটালের বেলায়, যারা নন মেটাল, আমি এগুলো ইরেজ করে ফেলছি, তোমরা তুলে নিয়েছো আশা করি, এইগুলি সবগুলি তুলবে, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। এইবার দেখো নাইট্রোজেন কি করবে, 3টা ইলেকট্রন গেইন করবে। জেনারেলি যারা নন মেটাল তারা ইলেকট্রন গেইন করে, আর যারা মেটাল তারা ইলেকট্রন লুজ করে। যারা নন মেটাল তারা ইলেকট্রন গেইন করে, আর যারা মেটাল তারা ইলেকট্রন লুজ করে। তাহলে দেখো নাইট্রোজেন 3টা ইলেকট্রন গেইন করে, N3- আয়ন ফর্ম করলো, তাহলে তার নাম নাইট্রাইড আয়ন। তাহলে এইবার দেখো নাইট্রোজেন কয়টা ইলেকট্রন গেইন করে, স্টেবিলিটি 18 করে, দেখো 2, 8, স্টেবল হয়ে গেল। 3টা ইলেকট্রন গেইন করে, 3টা ইলেকট্রন গেইন করে স্টেবল হয়। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলো। কার্বন পরমাণু সমযোজী বন্ধন গঠন করে কেন? কার্বন পরমাণু সমযোজী বন্ধন গঠন করে কেন? সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা আমি এখনো পড়ানোর মধ্যে আসেনি, এটা এখনো আসেনি। সমযোজী বন্ধন কেন গঠন করে এটা আমি দেখিয়ে দেব, সুন্দর করে বুঝিয়ে দেব। আজকের ক্লাসে না হলেও নেক্সট দিনের ক্লাসে আমরা এটা পাবো, কার্বন কি করে চার্জীয়তা দেখায় এবং কি করে সে সমযোজী বন্ধন গঠন করে। কারণ 4টা ইলেকট্রন শেয়ার করে দেখে সমযোজী বন্ধন হয়। আমি দেখছি একটু, আজকে আর একটু পরেই পাবে হয়তোবা, আর 5 থেকে 7 মিনিট পরে আমি একটু আলোচনা করছি এটা নিয়ে, ঠিক আছে? আমার পড়ানোর মধ্যে কোনো প্রশ্ন আসেনি? হ্যালো, কেটে গেছে না? এইবার দেখো তো নাইট্রাইড আয়ন। তাহলে এইবার দেখো 5টার মধ্যে কয়টা ইলেকট্রন সে টেক আপ করছে স্টেবিলিটি গেইন করার জন্য? 3টা ইলেকট্রন টেক আপ করছে সে স্টেবিলিটি গেইন করার জন্য। 5এর মধ্যে 3টা টেক আপ করছে। তাহলে যতগুলি ইলেকট্রন সে টেক আপ করবে বা যত ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করবে স্টেবিলিটি গেইন করার জন্য, ততগুলি ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করবে। তাহলে আমি কি বলছি দেখো, আমি এটা বাংলায় লিখে দিচ্ছি, ইংলিশে লিখে দিচ্ছি। যতগুলি ইলেকট্রন
যতগুলি ইলেকট্রন গ্রহণ করে অক্টেট ফুলফিল করবে ততগুলি ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করবে তাকে স্টুডেন্ট খুব সুন্দর প্রশ্ন করেছিল, কার্বন সমযোজী বন্ধন গঠন করে কেন? আমরা দেখাচ্ছি, এই জাস্ট একটু আমরা আলোচনার মধ্যে ফিরে আসছি আলোচনার মধ্যে। যতগুলি ইলেকট্রন গ্রহণ করে অক্টেট ফুলফিল করবে ততগুলি ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করবে। তাহলে দেখো, নাইট্রোজেনের ব্যালেন্স শেলে যুজন কক্ষ, এটা ব্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, 5টার মধ্যে 3টা ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করবে। কিন্তু দেখো 3টা ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করছে, 1টা 2টা 3টা। 5টা ইলেকট্রন ব্যালেন্স শেলে 5টা ইলেকট্রন, তার মধ্যে 3টা গেল বন্ডিং এ। হ্যালো 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 আচ্ছা, দেখো তো 5টার মধ্যে 3টা বন্ডিং এ পার্টিসিপেট করবে, বাকি রয়ে গেল 2টা। তাহলে আরেকটা নাইট্রোজেন অ্যাটম সেম, তার মধ্যে দেখো 5টার মধ্যে 3টা আনপেয়ার্ড, 3টা বন্ডিং এ চলে গেল, বাকি রইল 2টা। তাহলে এই জায়গায় বুঝতে পেরেছি আশা করি। আবার রিপিট করছি, মাঝখানে ফোন এসেছিল। দেখো 5টা ইলেকট্রন, 5টার মধ্যে 3টা যাবে বন্ডিং এ। কেন 3টা বন্ডিং এ যাবে বুঝিয়ে দিয়েছি কিন্তু, কারণ সে 3টা ইলেকট্রন গ্রহণ করে, টেক আপ করে বা অ্যাকসেপ্ট করে, সে স্টেবিলিটি গেইন করে। তাহলে 1টা 2টা 3টা টেক আপ করলো। আবার এই নাইট্রোজেনের 3টা, 5টার মধ্যে 3টা চলে গেল, এই নাইট্রোজেনের 5টার মধ্যে 3টা চলে গেল, তাহলে 5টার মধ্যে বাকি রইল 2টা, 5টার মধ্যে বাকি রইল 2টা। তার মানে এই 2টা ইলেকট্রন মিলে একটা বন্ড ফর্ম করবে, এই 2টা মিলে একটা বন্ড ফর্ম করবে, এই 2টা মিলে একটা বন্ড ফর্ম করবে। তাহলে আমরা কি পেলাম দেখো তো সুন্দর। এই হলো সমযোজী বন্ধন। যখন ইলেকট্রন শেয়ার করে, 2টা পরমাণু যখন ইলেকট্রন শেয়ার করে বন্ড ফর্ম করে, তখন এইগুলি হবে সমযোজী বন্ধন। তাহলে এখানে এই যে বন্ধনগুলি, এইগুলি সবগুলি হলো, এই সবগুলি হলো সমযোজী বন্ধন। কোভ্যালেন্ট বন্ড। ঠিক অনুরূপে দেখো কার্বনের ক্ষেত্রে, এবার আমরা চলে যাচ্ছি কার্বনের ক্ষেত্রে আসছি। কিন্তু কার্বনের ক্ষেত্রে দেখো আমি মিথেনের স্ট্রাকচার ড্র করছি, তাহলে কার্বন 2,4, কার্বনের অ্যাটমিক সাইজ খুব স্মল, ভেরি স্মল। তাই কার্বন 4টা ইলেকট্রন লুজ করতে পারবে না। যেহেতু কার্বন 4টা ইলেকট্রন লুজ করতে পারবে না, তাই আয়নিক বন্ড ফর্ম করার টেন্ডেন্সি তার সবচেয়ে কম। দেখো আবার বলছি, কার্বনের অ্যাটমিক সাইজ খুব স্মল, তাই কার্বন এই 4টা ইলেকট্রন লুজ করা তার পক্ষে ভীষণ ডিফিকাল্ট। তাই তার আয়নিক বন্ড ফর্ম করার টেন্ডেন্সি খুবই কম।
তাই কার্বন কি করবে? তাই কার্বন এই 4টা ইলেকট্রন শেয়ার করবে, আরেকটা পরমাণুর সঙ্গে শেয়ার করবে। দেখো, আরেকটা পরমাণুর সঙ্গে শেয়ার করবে, 4টা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে যে প্রশ্নটা করেছো, দেখো তুমি বুঝতে পারছো উত্তরটা। কার্বনের 4টা ইলেকট্রন, 1টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন? হাইড্রোজেনের শুধুমাত্র 1টাই ইলেকট্রন। তাহলে কার্বনের এই ইলেকট্রন হাইড্রোজেনের 1টা ইলেকট্রন সঙ্গে শেয়ার করছে, না গেইন করবে না লুজ করবে, শেয়ার করবে। ঠিক সেম ভাবে আরেকটা হাইড্রোজেনের সঙ্গে সে শেয়ার করবে, ঠিক সেম ভাবে আরেকটা হাইড্রোজেনের সঙ্গে সে শেয়ার করবে, ঠিক সেম আরেকটা হাইড্রোজেনের সঙ্গে সে শেয়ার করবে। শেয়ার করে সে কি করেছে? অক্টেট ফুলফিল করেছে। দেখো, কাউন্টিং করো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন কার্বনের যেমন রাইট আছে, রাইট মিন্স অধিকার আছে, এই হাইড্রোজেনের কি আছে? অধিকার আছে। তাহলে এই বন্ধনগুলিকে বলা হয় ইলেকট্রন শেয়ার করে বন্ধন করছে, শেয়ারিং অফ ইলেকট্রন। তাহলে এই বন্ধনটা তৈরি হওয়ার পরে শেয়ারিং অফ ইলেকট্রন হয়েছে, শেয়ারিং অফ ইলেকট্রন। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার কার্বন 4টি ইলেকট্রন গ্রহণ করে না কেন? 4টা ইলেকট্রন গ্রহণ করতে গেলে রিপালশন ফোর্স, আকার তো ছোট, যেহেতু আকার ছোট বলছি তোমার, আমি দেখাচ্ছি, দেখো দেখাচ্ছি, তুমি কাটো, আমি দেখাবো, তুমি লাইনটা ডিসকানেক্ট করো, আমি বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি। তাহলে কার্বন যেহেতু শেয়ারিং করছে, তাহলে সেই ইলেকট্রন লুজ করতে পারছে না, তো শেয়ারিং করছে, তার জন্য এই বন্ধনগুলিকে বলা হবে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। এখন প্রশ্ন, আবার স্টুডেন্ট প্রশ্ন করেছে যে স্যার 4টা গ্রহণ করে না কেন? স্যার বুঝো 4টা গ্রহণ করতে গেলে কি হবে, কি অসুবিধা? দেখো আগে 4টা গ্রহণ করাটা কি অসুবিধা, বর্জন করা কি অসুবিধা বুঝিয়ে দিয়েছি আমি। কারণ অ্যাটমিক সাইজ ভেরি স্মল, তাই আকর্ষণ বল এখানে এই ইলেকট্রনের উপর তার আকর্ষণ বল খুব বেশি, তাই বর্জন করতে গেলে 4টা ইলেকট্রন বর্জন করাটা বেশি ডিফিকাল্ট। এবার 4টা গ্রহণ করে না কেন স্যার? তাহলে দেখো, যখন আমি এমন একটা সাইজ ধরলাম তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য, এখানে মনে করো 2টা ইলেকট্রন আছে, আর আরেকটা বড় ভলিউমে 2টা ইলেকট্রন আছে। এবার আমি একটা ইলেকট্রন তার মধ্যে অ্যাড করব, ঠিক সিমিলারলি আর এখানেও একটা ইলেকট্রন অ্যাড করব। তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো কোন জায়গায় রিপালশন ফোর্স বেশি হবে। অবভিয়াসলি এখানে রিপালশন ফোর্স বেশি হবে। কেন? কারণ তোমরা যখন 11 12 উঠবে, অ্যাকচুয়ালি ইলেকট্রন হলো ইলেকট্রন ক্লাউড। আচ্ছা দেখ, হোয়াট এভার, এটা আমরা অন ক্লাস 10 এর ক্লাস করছি, তাই 10 এর ক্লাসে আমরা যা বোঝাচ্ছি সেটা শোনো তোমরা। এটাকে ইলেকট্রন ধরো, এগুলি ইলেকট্রন। তাহলে ইলেকট্রন মানে নেগেটিভলি চার্জ, এরা অলরেডি নেগেটিভ ফিল্ড হয়ে আছে, নেগেটিভ ফিল্ড হয়ে আছে, এইখানেও নেগেটিভলি চার্জ আছে। তাহলে এখানে তো ডেনসিটি বেশি আছে, তাই এই জায়গায় একটা ইলেকট্রন অ্যাড করতে গেলে রিপালশন ফোর্সটা এই জায়গার তুলনায় অনেক বেশি হবে। তাও মনে করো আমি একটা ইলেকট্রন অ্যাড করলাম, তাহলে হয়ে গেল 3টা ইলেকট্রন, এখানে অ্যাড করলাম, হয়ে গেল 3টা ইলেকট্রন। এইবার যখন আমি আরো একটা ইলেকট্রন অ্যাড করতে যাব, তখন তো রিপালশন ফোর্স আরো অনেক বেশি হবে। তাই ইলেকট্রন 4টা ইলেকট্রন টেক আপ করাও খুব ডিফিকাল্ট হবে। তাই আকার ছোট হওয়ার জন্য এই ঘটনাটা ঘটে। তাহলে ইলেকট্রন যেমন 4টা ইলেকট্রন বর্জন করাও তার পক্ষে খুব কষ্টসাধ্য, ডিফিকাল্ট, তাই 4টা ইলেকট্রন গ্রহণ করাও
তার পক্ষে খুবই ডিফিকাল্ট। তাই সে কি করে, ইলেকট্রন শেয়ারিং করে সমযোজী বন্ধন গঠন করে। তাই সে ইলেকট্রন শেয়ারিং করে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে আশা করি তোমরা আজকে আমি যে ক্লাসটা দিয়েছি, আমরা নেক্সট দিন ক্লাসগুলি থাকবে। আজকে আছে 25 তারিখ আছে, 27 তারিখ আছে, 29 তারিখ আছে, 1 তারিখ আছে। আমরা ওই ডেটগুলিতে আমরা মেইন চ্যাপ্টারে ঢুকবো, কার্বন-রিচ কম্পাউন্ড। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাবে এবং যার যে প্রশ্ন করার সেই প্রশ্নগুলি করব এবং আমরা ক্লিয়ার হব। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই ক্লাস রাখছি। বাই এভরিবডি। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে